আসসালামু আলাইকুম। আমরা ধারাবাহিকভাবে ক্লাস করতেছিলাম স্থানাঙ্ক জ্যামিতি। স্থানাঙ্ক জ্যামিতির আজকে যেই টপিকসটা আমি আলোচনা করব সেটা হচ্ছে লাস্ট টপিকস, এবং এরপরে আমরা নতুন কোনো অধ্যায় আলোচনা করব। তো দেখো, লাস্ট টপিকস আমরা আজকে আলোচনা করব হচ্ছে ক্ষেত্রফল নিয়ে। ক্ষেত্রফল বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো ক্ষেত্রফল জিনিসটা কি সেটা আগে আমরা বুঝি। ক্ষেত্রফল হচ্ছে কোনো একটা বস্তুর বা কোনো একটা অবস্থানের কতটুকু অবস্থান জুড়ে আছে সে। কোনো একটা ত্রিভুজ যদি বলি আমি, অর্থাৎ যে কোনো ভুজ হতে পারে, চতুর্ভুজ হতে পারে, ত্রিভুজ হতে পারে বা বৃত্ত হতে পারে, যেগুলোর অবস্থান আছে, অবস্থানের একটা নির্দিষ্ট একটা ক্ষেত্রফল আমরা যদি বের করতে চাই, তো এই এরিয়া কতটুকু এরিয়া জুড়ে আছে, অর্থাৎ এরিয়া মানে হচ্ছে ক্ষেত্রফল। তো কতটুকু অবস্থান জুড়ে আছে সেটা নির্ণয় করব, সেটার নামে হচ্ছে আমাদের ক্ষেত্রফল। তো আমরা ক্ষেত্রফলের আগে শিখেছিলাম যে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, চতুর্ভুজের ক্ষেত্রফল, বিভিন্ন এক একটা বস্তুর ক্ষেত্রফল আমরা নির্ণয় করতাম বিভিন্ন সূত্রের মাধ্যমে। এখন আমরা যেটা শিখবো এই অধ্যায়ে সেটা হচ্ছে এই ক্ষেত্রফল হচ্ছে বিন্দু দেওয়া থাকবে। আমরা যেহেতু স্থানাঙ্ক নিয়ে আলোচনা করতেছি এবং বিন্দু নিয়ে আলোচনা করতেছি, তো সেই বিন্দু দিয়ে কিভাবে আমরা ক্ষেত্রফল বের করতে পারি সেটাই আমরা এটাতে আলোচনা করব। তো বিন্দু দিয়ে ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমাদের মনে করো যে হচ্ছে একটা ত্রিভুজের ক্ষেত্রফলটা আলোচনা করি। ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ধরো যে এইটাই ত্রিভুজ, তিনটা বিন্দু আছে A1 B1, তারপর হচ্ছে A2 B2 এবং A3 B3, অর্থাৎ তিনটা বিন্দু যদি দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে তার ক্ষেত্রফল কিরকম হবে। তো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা হবে হাফ মডুলাস, ওই বিন্দুগুলো বসাবো A1 B1 A2 B2 A3 B3, জাস্ট বিন্দুগুলো বসাইলাম। এখন দেখো যে বিন্দুটা দিয়ে বসিয়েছিলাম, প্রথমে শুরু করছিলাম, সেই বিন্দুটা দিয়ে কিন্তু আবার শেষ করতে হবে। তাহলে আবার কি হবে A1 B1। এই জিনিসটা মাথায় রাখিও যে আমার বিন্দু ছিল তিনটা বিন্দু আমি বসিয়েছি, এবং যে বিন্দু দিয়ে শুরু করেছিলাম সেটা এবার বসছে। তার মানে ত্রিভুজের বিন্দু থাকবে তিনটা, আর এখানে বসবে কয়টা? চারটা। যদি চতুর্ভুজ হয় তাহলে কয়টা বসবে? চারটা বিন্দু দেওয়া থাকবে, তাহলে চারটাই কিন্তু ধারাবাহিকভাবে বসবে, এবং যেটা প্রথমে ছিল সেটা আবার শেষে বসবে। তার মানে চতুর্ভুজের চারটা বিন্দু থাকলে এখানে বিন্দু বসবে পাঁচটা, সিরিয়ালি চারটা, এবং প্রথমে যেটা ছিল সেটা আবার শেষে বসবে। আচ্ছা, তাহলে আমরা ত্রিভুজ চতুর্ভুজ দুটাই পারবো। এখন দেখো কিভাবে ক্যালকুলেশন করবা। এই যে এই জায়গাতে তোমার এই বরাবর গুণ করতে হবে, এই বরাবর গুণ করব এবং প্লাস চিহ্ন সূত্রের। তো এই A1 আর B2 যদি গুণ করি তাহলে হবে A1 B2, তারপর সূত্রে প্লাস A2 B3, তারপর আবার প্লাস A3 B1 A3 B1। এখন দেখো যে আমরা এই বরাবর গুণ করা শেষ, এবং প্রত্যেকটা গুণ করছি এবং যোগ লিখছি কিন্তু সূত্রে। এখন দেখো আবার এই বরাবর গুণ করতে হবে, এই বরাবর যদি গুণ করি তাহলে সেক্ষেত্রে মাইনাস হবে, সূত্রে মাইনাস A2 B1, তারপর আবার মাইনাস A3 B2, তারপর আবার মাইনাস A1 B3। তার মানে আমরা এইটুকু শিখলাম যে এই ক্ষেত্রফলের সময় এই বরাবর যে বিন্দুগুলো থাকবে কোনাকুনি, সেই বিন্দুগুলো হচ্ছে গুণ করে যোগ হবে, গুণ করব যোগ যোগ প্লাস চিহ্ন, এবং এই বরাবর যখন শুরু করব তখন মাইনাস দিয়ে শুরু করব। এখন কথা হলো যে কখনো কোনো বিন্দু যদি মাইনাস থাকে অথবা এখানে মাইনাস থাকলো, তাহলে আমাদের সূত্র যখন প্লাস, কিন্তু এখানে যদি মাইনাস থাকে বিন্দু কোনো, তো প্লাস মাইনাসে মাইনাস গুণ করে দেবো। অর্থাৎ গুণ করার কন্ডিশন তো তোমরা বুঝো যে চিহ্নর গুণ করতে হয়, সংখ্যারও গুণ করতে হয়। তো সেই অনুযায়ী আমরা এখানে চিহ্ন পরিবর্তন হতে পারে, সেটা ডিপেন্ড করবে বিন্দুগুলোর উপরে। কিন্তু আমরা সবসময় হিসাব মনে রাখবো যে এই বরাবর আমরা হচ্ছে পজিটিভ গুণ করবো এবং পজিটিভ, এবং এই বরাবর আমরা গুণ করবো এবং নেগেটিভ চিহ্ন বসাবো। এই হচ্ছে আমার ক্ষেত্রফলের প্রসেস। এখন দেখো যদি চতুর্ভুজ হয় তাহলে সেক্ষেত্রে কি হইতো? চারটা বিন্দু বসতো এবং আরেকটা, মোট পাঁচটা বিন্দু বসতো এখানে। তো পাঁচটা বিন্দু হলো সেম রিলেটেড, এইভাবেই আমরা ক্ষেত্রফল বের করব। এই হচ্ছে আমার ক্ষেত্রফল নির্ণয়ের। এখন দেখো কিছু শর্ত আছে, যেমন ত্রিভুজের ক্ষেত্রফলের তিনটা বিন্দু আমার এ বি সি নিছি। আমি যদি এ এখানে দেই, বিটা যদি ওই পাশেও দিতাম, সিটা এই পাশেও, তুমি যেদিক দিয়ে বসাও না কেন দেখবা এ বি সি কি হবে? এ বি সি তোমার হচ্ছে যথাক্রমেই হবে। অর্থাৎ তুমি সিটা যদি এখানে বসাও, বিটা যদি এখানে বসাও, যথাক্রমে হবে। তার মানে ত্রিভুজ নিয়ে আমার কোনো একটা ঝামেলা নাই।
এই ক্ষেত্রফল তো এইটাই, এই নিয়মে বের করব। কিন্তু চতুর্ভুজে একটা জিনিস মনে রাখতে হবে যে বিন্দুগুলো যে থাকবে সেই চতুর্ভুজের সময়, সত্যটা মনে রাখবা, চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করব। তো আমি বাকিটুকু দেখাচ্ছি না, যে বিন্দুগুলো অবশ্যই কিভাবে করতে হবে, এরকমই আসবে। আমি যেটা দেখাবো শর্তটা মনে রাখবো, সেটা হচ্ছে চতুর্ভুজের সময় যে বিন্দুগুলো দেওয়া থাকবে, তো 4টা বিন্দু দেওয়া থাকবে, তো ওই 4টা বিন্দু অবশ্যই যথাক্রমে কথাটা উল্লেখ থাকতে হবে। অর্থাৎ শর্ত হচ্ছে, শর্ত দেখো, বিন্দুগুলো যথাক্রমে থাকবে। মানে যথাক্রমে কথাটা, এই যে যথাক্রমে যে কথাটা আছে, এই বিন্দুগুলো যথাক্রমে থাকতে হবে সেটা বলবে। তার মানে যথাক্রমে যদি কথাটা না থাকে তাহলে আমরা বুঝবো যে বিন্দুগুলো আসলে সাজানো নেই। সাজানো নেই বলতে কিরকম, এটা যদি আমরা একটা চতুর্ভুজ হয় সাপোজ, তাহলে এ বি, এই যে এইখানে সি এখানে ডি, তুমি ইচ্ছা করলে কিন্তু এই সিটা এই পাশে লিখতে পারবো না। এখন আগে আমরা লিখতাম যে এ বি সি ডি, কিন্তু এখন তোমাকে হয় এ বি সি ডি, এই যে যথাক্রমে লিখতে হবে। অথবা এই পাশ থেকে তুমি শুরু করতে পারো এ বি সি ডি, অর্থাৎ যে দিক দিয়ে তুমি ঘুরো না কেন, ক্লকওয়াইজ ঘুরো এবং অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরো, যেটাই ঘুরো না কেন, তোমাকে অবশ্যই যথাক্রমটা মেনটেন করতে হবে। তাহলে এ বি সি ডি এই যথাক্রমে। এখন যদি যথাক্রমে না থাকে ভাইয়া, তাহলে কি করব? যথাক্রমে যদি কথাটা উল্লেখ না থাকে তাহলে ওই বিন্দুগুলো, যে বিন্দুগুলো দেওয়া থাকবে সেটা আমাদেরকে চতুর্ভাগে বসাতে হবে। চতুর্ভাগে যদি আমরা বসাই, মনে করো সাপোজ যদি চতুর্ভাগে আমরা বসাই, তাহলে আমার ওই বিন্দু প্লাস মাইনাস ধরে আমি যে কোনো বিন্দু বসে ধরবো। মনে করো যে এখন এরকম একটা বিন্দু, 4টা যে বিন্দু দেওয়া থাকবে সেই 4টা বিন্দু দেখা যাবে যে 4টা চতুর্ভাগের মধ্যে বসে গেছে। তখন তুমি সেই বিন্দুগুলো যোগ করে একটা বর্গক্ষেত্র বা একটা চতুর্ভুজ অঙ্কন করবা। সেই চতুর্ভুজের মধ্যে তখন তুমি মার্কিং করবা এ বি সি ডি, অথবা এ বি সি ডি, এইভাবে তুমি তারপরে যোগ করে দিবা। তোমার বিশ্বাস তোমরা বুঝতে পারছো যে আসলে আমি কি বোঝাতে চাচ্ছি, যে যথাক্রমে যদি উল্লেখ থাকে সেক্ষেত্রে আমাদের মার্কিং করার প্রয়োজন নেই। এবং যদি যথাক্রমে কথাটি না থাকে তাহলে সেক্ষেত্রে আমার বিন্দুগুলো কি করতে হবে, এই জায়গাতে চতুর্ভাগে বসিয়ে আমাদেরকে যথাক্রমে বানিয়ে নিতে হবে। এই জিনিসটা অবশ্যই মনে রাখবা, কারণ ক্ষেত্রফল না হলে কিন্তু হবে না। তো এখন দেখো আরেকটা শর্ত, যে শর্ত, এটা হচ্ছে আলাদা একটা শর্ত। ত্রিভুজ এবং চতুর্ভুজের বললাম যে ক্ষেত্রফলের সূত্র জাস্ট এরকমই ক্যালকুলেশন করবো। আর চতুর্ভুজের ক্ষেত্রে মনে রাখবা যে যথাক্রমে কথাটা উল্লেখ আছে কিনা। এখন আরেকটা দেখো, যে কখনো যদি এই শর্তটা দেয় যে বিন্দু 3টি সমরেখ বা কোনো ত্রিভুজ গঠন করা সম্ভব নয়, বিন্দুগুলো দেওয়া থাকবে, এরকম বলবে যে ত্রিভুজ অথবা চতুর্ভুজ গঠন করা সম্ভব নয়, সম্ভব নয়। অথবা বলতে পারে বিন্দুগুলো হচ্ছে সমরেখ, সমরেখ, অথবা একই সরল, মিশিয়ে দিলাম, একই সরলরেখার উপর অবস্থিত। তো এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে কি হতে পারে? তো দেখো একটু খেয়াল করো যে এখানে কি বলছে, যে ত্রিভুজ অথবা চতুর্ভুজ গঠন করা সম্ভব নয়। মানে ওই বিন্দু, যে বিন্দুগুলো দেওয়া থাকবে সেই বিন্দুগুলো দ্বারা আসলে ত্রিভুজ চতুর্ভুজ কিছুই গঠন করা যাবে না। আবার বলছে সমরেখ, আবার বলছে কি একই সরলরেখার উপর অবস্থিত। তার মানে এই কথাগুলো প্রত্যেকটা একই রকম বোঝায়। তো দেখো ত্রিভুজ বা চতুর্ভুজ গঠন করা সম্ভব নয় মানে কি, আমি ওই বিন্দুগুলো ধরো ত্রিভুজ এবং চতুর্ভুজ কিছুই গঠন করতে পারবো না। এখন আমি যদি কিছুই গঠন না করতে পারি তাহলে কি কোনো ক্ষেত্র পাবো? এরকম কোনো একটা চিত্র পাবো কি? পাবো না। যেহেতু পাবো না তাহলে তার ক্ষেত্রফল পাওয়া যাবে? তার অবস্থানেই নেই, তাহলে কি আমি ক্ষেত্রফল পাবো? তাহলে ক্ষেত্রফল কি হবে? শূন্য হবে। তারপর আবার দেখো যে সমরেখ বলছে, সমরেখ মানে কি, সবগুলো রেখা একই, অর্থাৎ একটা রেখার উপরেই। তাহলে সমরেখা যদি হয় সেক্ষেত্রে কি হবে, অর্থাৎ একটা রেখা পাচ্ছি, ওর ক্ষেত্রফল পাওয়া যাবে না, সেক্ষেত্রেও তার কি হবে, ক্ষেত্রফল 0 হবে। আবার বলছে একই সরলরেখার উপর অবস্থিত, তার মানে ঘুরে ফিরে একই কথা বলতেছে, যেটা যদি আমার একটা সরলরেখা হয়, সরলরেখার উপরে এই বিন্দুগুলো একই লাইনে অবস্থিত, এটা হচ্ছে আমার একই সরলরেখার উপর অবস্থিত। তো একই সরলরেখার উপর যদি অবস্থিত হয়, আসলে সরলরেখার ক্ষেত্রফল আমরা বের করতে পারি না। যে সরলরেখার ক্ষেত্রফল হচ্ছে তোমার, সেক্ষেত্রে এখানে ক্ষেত্রফল কি হবে, 0 হবে। তার মানে আমি যেটা বোঝাতে চাচ্ছি যে ত্রিভুজ বা চতুর্ভুজ গঠন করা সম্ভব নয়, বা সমরেখ বা একই সরলরেখার উপর অবস্থিত, এই কথাগুলো যদি পাও কখনো,
যদি কখনো দেখাইতে বলে, প্রমাণ করতে বলে, তাহলে সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে তার ক্ষেত্রফল বের করব। কি বের করব? ওর ক্ষেত্রফল বের করব। ক্ষেত্রফল বের করার পর দেখব ওর ক্ষেত্রফল যদি শূন্য হয়, কি হয়? শূন্য হয়, তাহলে আমরা বুঝে যাব যে আসলে ওই বিন্দুগুলো দ্বারা কোনো ত্রিভুজ বা চতুর্ভুজ গঠন করা সম্ভব নয়, অথবা সমরেখা হতে পারে, অথবা একই সরলরেখার উপর অবস্থিত। তো এই যদি শর্তগুলো মনে রাখো এবং চতুর্ভুজের ক্ষেত্রফলের সূত্রগুলো মনে রাখো, তো এই রিলেটেড যাই ম্যাথ দিক না কেন তোমরা এই ক্ষেত্রফলের বেসিকে করে ফেলতে পারবা। তো এই ছিল হচ্ছে আজকের বেসিক। এখন আমরা কিছু ম্যাথ আলোচনা করব। যে দেখো খুবই ইজি একটা ম্যাথ। এই ম্যাথটা দেখো কি বলছে, 1,-2, 3,3 এবং -3,2 বিন্দুগুলির সংযোগে যে ত্রিভুজ গঠিত হয় তাহার ক্ষেত্রফল নির্ণয় করো। মানে এই তিনটা বিন্দু দিয়ে একটা ত্রিভুজ গঠিত হবে, সেই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলছে। তো ত্রিভুজের ক্ষেত্রফল যদি বের করতে হয় তো বিন্দু দেওয়া আছে, তো বিন্দু দিয়ে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল খুব ইজিলি বের করতে পারি। সেটা আমরা এখন দেখব। সলিউশন। গিভেন যেহেতু ত্রিভুজ যথাক্রমে থাকবে, সমস্যা নেই। এর মান -2, -3,2। এখন বলছে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল বের করব। তো ক্ষেত্রফল বিষয়টা কিরকম ছিল? এরকম না, হাফ দিয়ে মডুলাস পরে বিন্দুগুলো বসাবো। 1, -2, 3, 3, -3, 2, এই যে তিনটা বিন্দু বসানো শেষ, এবং প্রথমে যেটা বসিয়েছিলাম আবার শেষে সেটাই বসবে। তো 1, -2। এখন জাস্ট ক্যালকুলেশন। তো দেখো হাফ থাকলো, বলছিলাম কি এই বরাবর হচ্ছে গুণ করবো এবং প্লাস চিহ্ন লিখবো। 3 একে 3, 3 দুগুণা 6, আবার সূত্রে প্লাস, তো প্লাস প্লাসে প্লাসই হবে, 3 দুগুণা 6। আবার দেখো মাইনাস মাইনাসে কি প্লাস, আবার সূত্রে প্লাস, তো প্লাস প্লাসে প্লাস, 3 দুগুণা 6। আবার এই বরাবর গুণ করার সময় কি সূত্রে মাইনাস, ফের এখানে একটা মাইনাস আছে, তো মাইনাস মাইনাসে প্লাস, 3 দুগুণা 6। আবার দেখো এই বরাবর আবার কি মাইনাস, আবার এখানে একটা মাইনাস আছে, তো মাইনাস মাইনাসে আবার প্লাস, 3 তিরিকে 9। আবার সূত্রে মাইনাস, তো মাইনাস প্লাস, এখানে +2 এবং সূত্রে মাইনাস, তো এখানে প্লাস মাইনাসে -2। তো এটা যদি আমাদের ক্যালকুলেশন করি এই পাশে, তো ফাইনালি এটা যে ক্ষেত্রফল আসবে সেটা হবে 14 বর্গ একক। অবশ্যই কিন্তু বর্গ এককটা দিতে হবে, কারণ ক্ষেত্রফলে আমরা সবসময় লিখতাম বর্গমিটার, বর্গ সেন্টিমিটার, তাই না? তো সেক্ষেত্রে যেহেতু কোনো একক নেই, তাই আমরা এককটা এককেই বসাচ্ছি, এত বর্গ একক দিতে হবে। কেউ যদি এই এককটা না লিখে এত বর্গ একক, তাহলে কিন্তু মার্ক পাবা না অ্যাডমিশনে। তো এত বর্গ একক অবশ্যই দিতে হবে, এককে ভালো মতো খেয়াল দিবা যে এত বর্গ একক। তো এই রিলেটেড যদি কোনো ম্যাথ দেয় তো খুব ইজিলি পারবা না? আমার বিশ্বাস তোমরা পারবা। বিন্দু বসে ভালো মতো এখানে ক্যালকুলেশন করবা। কারণ এখানে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে কি যে কখনো যদি এই যে ক্ষেত্রফলের মানটা যদি নেগেটিভ চলে আসে, যদি নেগেটিভ আসে তো আমরা নেগেটিভটাকে নেগলেক্ট করে অর্থাৎ পজিটিভ বানিয়ে দিব, এবং এই পাশে লিখে দিব সাইড নোটে যে ক্ষেত্রফল কখনো নেগেটিভ হয় না। তোমাদেরকে বলেছিলাম আমি আগে যে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, তারপর হচ্ছে দূরত্ব এবং ক্ষেত্রফল, এই জিনিসগুলো কখনো কি হয় না, নেগেটিভ হবে না, অর্থাৎ সবসময় পজিটিভ। তো নেগেটিভ যদি আসে নেগেটিভটা উঠিয়ে দিয়ে পজিটিভ বসিয়ে দিবা এবং সাইডে লিখে দিবা আর কি যে ক্ষেত্রফল নেগেটিভ হয় না। এই ম্যাথটা দেখো, বলছে এবিসি ত্রিভুজের এ বি ও সি শীর্ষ তিনটির স্থানাঙ্ক যথাক্রমে এত এত এত, ত্রিভুজের ক্ষেত্রফল বাহির করো। তো তিনটা বিন্দু দেওয়া আছে, বলছে ইহার সাহায্যে এ হইতে বিসি বাহুর উপর লম্বের পরিমাণ নির্ণয় করো। তাহলে আমরা ক্ষেত্রফল পর্যন্ত বাইর করতে পারবো বিন্দু দিয়ে, সমস্যা নেই। পরের টুকু আমরা দেখবো, যে বলছে এর সাহায্যে এ হইতে বিসি বাহুর উপর লম্বের পরিমাণ নির্ণয় করো। তো আমরা আগে ক্ষেত্রফল বের করি, দেন আমরা এটুকু করব। তো সলিউশন দেখো, গিভেন এর মান কত দেওয়া আছে 3,4, বি -4,3 এবং সি হচ্ছে 8,6। তোমাদের ত্রিভুজটা আঁকার চেষ্টা করি, এ বি সি, ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল।
হাফ, বিন্দুগুলো বসাবা 3 4 -4 3 8 6 এবং তিনটা বিন্দু বসানো শেষ এবং আবার প্রথমে যেটা শুরু করছিল সেটা দিয়ে শেষ করবা 3 4 এবং জাস্ট ক্যালকুলেশন কি বলছিলাম যে বরাবর গুণ করবা এবং যোগ করবা 3 3 9 তবে প্লাস কিন্তু এখানে একটা মাইনাস আছে তো প্লাস মাইনাসে মাইনাস 4 লং 36 প্লাস 4 আসতে 32 আবার এই বরাবর মাইনাস হবে সেখানে একটা মাইনাস তো মাইনাস মানে প্লাস 4 4 16 আবার মাইনাস তো মাইনাস 3 আসতে 24 আবার মাইনাস 3 6 18 তো দেখো এখানে ক্যালকুলেশন যদি করো তাহলে এখান থেকে তোমার আসবে হচ্ছে -9/2 মাইনাস চলে আসছে না তো পরের লাইনে আমরা কি বলছি যে মাইনাস যদি আসে কখনো তো পজিটিভ লিখে দেব যে এত বর্গ একক তাই তো লিখে দেব সাইডে যে ক্ষেত্রফল নেগেটিভ হয় না এটুকু তোমরা সাইড নোটে লিখে দেবা তো এটা ফাইনালি আমার একটা অ্যান্সার তাই তো যে ক্ষেত্রফল বের করতে বলছিল ফাইনালি এইটুকু আমার একটা অ্যান্সার এখন আরেকটু বলছে যে ইহার সাহায্যে এ হইতে বিসি বাহুর উপর লম্বের পরিমাণ নির্ণয় করো তাহলে এ হতে বিসি বাহুর উপর যদি লম্ব টানি আমি তাহলে এই বিন্দুটা দিলাম আমি ডি তার মানে এডির পরিমাণ বের করতে বলছে লম্বের পরিমাণ তার মানে এডি বের করতে বলছে কারণ তোমরা একটা সূত্র জানো যেটা হচ্ছে সকল ত্রিভুজের ক্ষেত্রেই প্রযোজ্য সেই সূত্রটা কি সেই সূত্রটা হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা তার মানে কখনো যদি কোনো ত্রিভুজের ভূমি দেওয়া থাকে তোমার যদি উচ্চতা বা লম্ব দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা ইজিলি বের করতে পারতাম যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা তখন বলো যে ওই সূত্র দিয়ে যদি আমরা ক্ষেত্রফল বের করি আর এই যে আমরা বিন্দু দিয়ে ক্ষেত্রফল বের করলাম দুইটার ক্ষেত্রফল কি একই হবে না অবশ্যই একই হবে কারণ ত্রিভুজ সেই একটাই তো একটা ত্রিভুজের ক্ষেত্রফল আমরা ওটা হচ্ছে সার্বজনীন সূত্র ছিল আর এইটা হচ্ছে আমার কি বিন্দু দিয়ে আমরা বের করলাম তো আমরা সেই রিলেটেড যদি আমরা ক্যালকুলেশন করতে পারি যে হচ্ছে এই হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা যে ক্ষেত্রফলটা হবে সেই ক্ষেত্রফলটা হবে আমার এই ক্ষেত্রফলের সমান এই সূত্রটা যদি আমরা এখানে প্রয়োগ করি তাহলে দেখবা লম্বটা আমার বেড়ে চলে আসবে তাহলে ভূমিটা লাগবে তো দেখো শর্ত মতে আমরা একবার বলতে পারি যে শর্ত মতে আমরা বলতে পারি যে হাফ ইন্টু ভূমি কি বিসি না ইন্টু উচ্চতা হচ্ছে এডি ইজ ইকুয়াল টু এই যে 9/2 বর্গ একক এখন দেখো এই টু কেটে দেওয়া যায় এখন কোথায় হলো আমরা তো বের করবো এডি ভাইয়া বের করবো কি এডি তাহলে বিসি আমার লাগবে না তাহলে বিসি এর মানে কি সেটা বলো তাহলে বি এবং সি এর মধ্যবর্তী দূরত্ব না তো বি বিন্দু জানা আছে সি বিন্দু জানা আছে তাহলে দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব তোমরা বের করে নেবে এখানে তো দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র কি ছিল √, ভুজদ্বয়ের অন্তরের উপর স্কয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তরের উপর স্কয়ার তো সেই কাজটা যদি আমি এখানে করি √, বি এবং সি এর বিন্দুগুলো থেকে ভুজদ্বয়ের অন্তর তাহলে এখানে হবে -4 -8 হোল স্কয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তর 6 - 3 বা 3 - 6 হোল স্কয়ার এই তো ভুজদ্বয়ের অন্তর প্লাস কোটিদ্বয়ের অন্তর ইজ ইকুয়াল টু ইন্টুতে এটি থাকবে এটি বের করবো ইজ ইকুয়াল টু 9 থাকলো এখানে তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখান থেকে আমাদের আসে 3√17 ইজ ইকুয়াল টু ইন্টু এডি ইজ ইকুয়াল টু 9 তো আমার তো লাগবে এডি তাহলে এডি যদি ক্যালকুলেশন করি তাহলে এটা দুই পাশে গুণ ছিল পাশে ভাগ হয়ে যাবে তো ফাইনালি আমার যে সলিউশনটা দাঁড়াবে সেটা হচ্ছে 3/√17 এত একক অবশ্যই দিতে হবে কেন বলো দেখি কারণ এডি হচ্ছে কি একটা লম্বের পরিমাণ এবং আমরা দূরত্ব জন বের করি বা কোনো কিছু একটা দৈর্ঘ্য বের করি সেক্ষেত্রে কি লিখবো অবশ্যই এত একক দিতে হবে তাহলে এত একক এটা হচ্ছে আমার ফাইনাল একটা অ্যান্সার তো এই খুবই ইজি অঙ্ক জাস্ট এটুকু একটু প্র্যাকটিস করা ভালো মতো যে লম্বের এ হইতে বিসি বাহুর উপর লম্বের পরিমাণটা বের করতে বলছে আলটিমেটলি উচ্চতাটা বের করতে বলছে তো ত্রিভুজের সার্বজনীন সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা তো ক্ষেত্রফল যেটা আসবে সেই ক্ষেত্রফল এই যে আমি বিন্দু দিয়ে বের করেছি সেই ক্ষেত্রফলের সমানই হবে কোনো সন্দেহ নেই তো সেটাই যদি আমরা সমান বসাই এখান থেকে এডি আমরা বের করবো আর বিসির মানটা বের করে নিতে হবে বি এবং সি এর মধ্যবর্তী দূরত্ব বিন্দু জানা আছে আমার বি এবং সি সেই দুই বিন্দু থেকে আমরা সেই দূরত্ব যেটা শিখিয়েছি আগে সেই সূত্র দ্বারা আমরা এই দূরত্বটা বের করে নিলাম এবং এখান থেকে ক্যালকুলেশন করে এটির মান খুব ইজিলি বের হয়ে আসলো তো এই প্রশ্নটা দেখো এবার ওপিকিউ ত্রিভুজের শীর্ষবিন্দু তিনটির স্থানাঙ্ক যথাক্রমে 0,0 মূলবিন্দু a cos β - a sin β এবং a sin আলফা a cos আলফা
দেখাও যে আলফা ইকুয়াল টু বিটা হইলে ত্রিভুজটির ক্ষেত্রফলের মান সর্বাপেক্ষা বড় হইবে এবং সর্বোচ্চ মানটি বাহির করো। তার মানে বলছে যে আলফা ইকুয়াল টু যদি বিটা হয় সেক্ষেত্রে ত্রিভুজটির ক্ষেত্রফলের মান বের করতে হবে এবং সেই ক্ষেত্রফলের মানটা সর্বাপেক্ষা বড় হইবে। আবার তাহলে সর্বাপেক্ষা বড় হইবে ওই ক্ষেত্রফলের মানটাই আমাদেরকে বাহির করতে হবে। তো আমাদের এখানে একটা বলছে ক্ষেত্রফলের মান বের করতে, আর বলছে যে আলফা ইকুয়াল টু বিটা হলে ত্রিভুজটির ক্ষেত্রফলের মান সর্বাপেক্ষা বড় হইবে, যেটা বড় হইবে সেটাই কিন্তু বের করতে হবে। ঠিক আছে, তো এখন দেখো সলিউশন যদি আমরা দেখি যে ক্ষেত্রফলের মান যেহেতু বের করতে বলছে এবং আমার বিন্দু দেওয়া আছে, তো বিন্দু দিয়ে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল করতে পারবো। তাহলে ত্রিভুজ, আগে আমরা গিভেন ডাটা লিখি। গিভেন ও এর মান হচ্ছে 0,0, পি হচ্ছে এ cos বিটা মাইনাস এ সাইন বিটা, কিউ হচ্ছে এ সাইন আলফা এ cos আলফা। তো ত্রিভুজ ও পি কিউ এর ক্ষেত্রফল হাফ, বিন্দুগুলো বসাবো আমরা 0, 0, এ cos বিটা মাইনাস এটা এ সাইন বিটা, এ সাইন আলফা এ cos আলফা, এই যে তিনটা বিন্দু বসালাম এবং ফাইনালি ওই বিন্দুটা দ্বারা শেষ হবে। তো এখন দেখো আরেকটা জিনিস বলি, যদি এরকম সিচুয়েশন আসে যে বিন্দুগুলো বসিয়েছি আমি এবং একটা বিন্দু 0, 0 দ্বারা শুরু হয়েছে এবং 0, 0 দ্বারা শেষ হয়েছে, তার মানে দেখো 0 দ্বারা গুণ করলে কি হবে, আলটিমেটলি 0 হবে। এটার সাথে এটা গুণ করলে 0, আবার এটার সাথে এটা গুণ করলে 0, আবার এটার সাথে এটা গুণ করলে 0, এটার সাথে এটা গুণ করলে 0, তার মানে সবকিছু 0 হয়ে যাচ্ছে শুধু এইটুকু বাদে। তো এরকম যদি আসে কন্ডিশন তাহলে অত বড় ক্যালকুলেশন করার প্রয়োজন নেই। তোমরা এক কাজ করবে, এই 0 আর এই 0 তাহলে বাদ দিয়ে দিবে আর কি, শর্টকাট বলতেছি। বাকি জাস্ট এই দুটো লাইন, এই দুটো সারির মধ্যে তোমরা গুণ করবা, তাহলে এইটার সাথে এটা গুণ করবা এবং এটার সাথে এটা গুণ করবা। তাহলে এই যে হাফ লিখলাম, 0, 0 বাদ দিয়ে দিয়েছি সব। তো এই কোনাকুনি এই দুটা এবং এই দুটা গুণ করবো, তাহলে এ আর এ গুণ করলে হবে এ স্কয়ার cos বিটা এবং cos আলফা, তাহলে এখানে হবে cos আলফা cos বিটা, সূত্রে মাইনাস, আবার এখানে একটা মাইনাস, তো মাইনাস মাইনাসে প্লাস, তো এ স্কয়ার সাইন আলফা সাইন বিটা, এটা পাইলাম। এখন দেখো এখান থেকে আমার হাফ থাকলো, এ স্কয়ার কমন জানা এখান থেকে, তো এ স্কয়ার যদি আমি কমন নিই তাহলে এখান থেকে কি হয়, cos আলফা cos বিটা এবং প্লাস সাইন আলফা সাইন বিটা, এবং তো আসলাম হাফ এ স্কয়ার থাকলো। এখন একটা জিনিস লক্ষ্য করো যে cos a cos b, অর্থাৎ আলফাটাকে আমি a বলতেছি এবং বিটাটাকে b বলতেছি, cos a cos b প্লাস sin a sin b ত্রিকোণমিতিক অনুপাতে, অর্থাৎ যখন আমরা ত্রিকোণমিতি আলোচনা করব তখন আরো বিস্তারিত জানবো। আপাতত এটুকুই জানো যে cos a cos b প্লাস sin a sin b, এটা কার সূত্র, এটা সূত্র হচ্ছে cos a minus b এর সূত্র। তাহলে cos a cos b প্লাস sin a sin b সূত্র হচ্ছে cos a minus b, a minus a বলতে কি আলফা মাইনাস b বলতে হচ্ছে বিটা, অর্থাৎ cos আলফা মাইনাস বিটার সূত্র। মানে এইটুকু পর্যন্ত আসলাম আমি ক্ষেত্রফল। এখন আমাকে বলছে যে দেখাও যে আলফা ইকুয়াল টু বিটা হইলে ত্রিভুজটির ক্ষেত্রফলের মান সর্বাপেক্ষা বড় হইবে এবং সর্বোচ্চ মানটি বাহির করতে বলছে। তাহলে কিছু দেখাইতে বলছে এবং কিছু মান হচ্ছে বাহির করতে বলছে। এখন দেখো সর্বাপেক্ষা বড় হইবে বলছে, মানটি কি সে কোসের না, তো কোস কত ডিগ্রি মান সবচেয়ে বড়, এটা তোমরা মাথায় রাখবা যে cos হচ্ছে 0 ডিগ্রি মান হচ্ছে 1 এবং এটাই হচ্ছে সর্বোচ্চ বড়। ঠিক আছে, তাহলে cos থিটা, থিটার মান হচ্ছে, থিটা যদি 0 ডিগ্রি হয় তাহলে সেক্ষেত্রে আমাদের হচ্ছে cos 0 ডিগ্রি মান 1, সেটাই সর্বাপেক্ষা বড়। তো আমরা যদি থিটায় যে cos এইটুকু যেটা আছে সেটা তো আমার থিটা, তাহলে আমরা বলতে পারি না যে এগেইন আমরা বলতে পারবো যে থিটা সমান হচ্ছে 0, অর্থাৎ cos 0 ডিগ্রি মান হচ্ছে 1 সর্বাপেক্ষা। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে আলফা মাইনাস বিটা ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ এখানে যদি cos, এই যে আলফা মাইনাস বিটা যদি 0 বসিয়ে দেই তাহলে cos 0 ডিগ্রি মান হচ্ছে কত, 1। তো এখান থেকে আমরা বলতে পারবো যে আলফা ইজ ইকুয়াল টু বিটা, যেটা দেখাইতে বলছে। তো আলফা ইকুয়াল টু বিটা নিয়ে আসলাম। আবার এটা বলছে যে দেখাও যে আলফা ইকুয়াল টু বিটা হইলে বলছে ত্রিভুজটির ক্ষেত্রফলের মান সর্বাপেক্ষা বড় হবে। তাহলে আমরা যদি আমরা এখন আলফার জায়গায় বিটা অথবা বিটার জায়গায় আলফা বসিয়ে দিই, যে এই জায়গাটাতেই, যে হাফ এ স্কয়ার
তাহলে এখানে হবে cos এই যে আলফা মাইনাস বিটা, বিটার জায়গায় তুমি যদি আলফা বসিয়ে দাও তো ঘুরে ফিরে এটাই আসবে, অর্থাৎ আলফার জায়গায় বিটা বসানো যায় অথবা বিটার জায়গায় আলফা, আলটিমেটলি এটা আসবে কত 0, তাহলে cos 0 ডিগ্রি। তাহলে এখান থেকে চলে আসবে cos 0 ডিগ্রি মান 1, ম্যাক্সিমাম মান বসে গেছে cos-এর, কারণ cos-এর সর্বোচ্চ মান হচ্ছে 1, তাহলে সেক্ষেত্রে আমাদের হাফ a স্কয়ার, এটা হচ্ছে কি আমার ফাইনালি সেই অ্যান্সার। তো এখানে দিবা শুট, আর এটা দিবে কি তোমরা ফাইনালি অ্যান্সার। এটা কিন্তু দেখাইতে হবে, বলছে দেখাও যে আলফা ইকুয়াল টু বিটা হইলে, ওইটাই দেখাবো। বলছে এটা যদি হয়, যদি এটা দেখাতে পারি তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফলের মান সর্বাপেক্ষা বড় হবে। তাহলে সর্বাপেক্ষা যদি বড় হয় ত্রিভুজের ক্ষেত্রফলের মান, বলছে যেহেতু cos আসছে, cos-এর মানের অর্থাৎ থিটার মান সর্বাপেক্ষা কোথায় 0 ডিগ্রিতে, তাই cos 0 ডিগ্রি মান হচ্ছে 1, সেই থিটা ইকুয়াল টু 0 লিখছি, এখান থেকে এটা দেখে দিলাম। এবং আবার যদি এখানে 0 বসাই, cos 0 ডিগ্রি মান হচ্ছে 1, তাহলে 1 এর সঙ্গে এটা গুণ করলে ঠিক এটাই হবে। তো ফাইনালি এটা হচ্ছে আমার অ্যান্সার। এই অঙ্কটা একটু ভালো মতো প্র্যাকটিস করবা, অঙ্কটা ইম্পর্টেন্ট, এবং এই ক্ষেত্রফল রিলেটেড হচ্ছে যে কটা ম্যাথ করাবো আমি মোটামুটি সবই ইজি, কিন্তু এই যে একটু করে মাঝে মধ্যে মনে হবে যে একটু সমস্যা হতে পারে, এই অঙ্কগুলো বেশি বেশি প্র্যাকটিস করবা, তাহলে একটা আয়ত্তে চলে আসবে। ঠিক আছে, বেশি বেশি বেসিক পড়ো, বেশি বেশি ম্যাথগুলো হচ্ছে প্র্যাকটিস করো, এখন থেকে প্র্যাকটিস করো, তাহলে গাজীপুরে আসে তোমাদের তোমরা অনেক এগিয়ে থাকবে আর কি সবার থেকে। তো এই অঙ্কটা দেখো, এই অঙ্কটাতে বলছে কি, যদি a x, y, b 2,4 এবং c -3,3 বিন্দু দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল দিয়ে দিচ্ছে 9 বর্গ একক হয়, তবে দেখা হচ্ছে এত। এখন কোথায় হলো, যেমন ত্রিভুজের ক্ষেত্রফল দিয়ে দিল কেন, কারণ আমরা তো এর আগে বিন্দু দেওয়া ছিল ক্ষেত্রফল বের করতাম, তাই না? কিন্তু এবার বিন্দু দিয়ে দিছে, আবার কি ক্ষেত্রফলও দিয়ে দিছে, তাহলে কি করবো আসলে? আসলে বিষয়টা হচ্ছে, আগে যখন আমরা ক্ষেত্রফল বের করছি তখন 3টা বিন্দু কিন্তু জানা ছিল, অর্থাৎ এখানে একটা বিন্দু জানা ছিল, একটা সংখ্যা ছিল, এখানেও সংখ্যা আছে, এখানেও সংখ্যা আছে, কিন্তু এই অঙ্কের ক্ষেত্রে দেখো একটা কিন্তু ভেরিয়েবল ঢুকে গেছে, অর্থাৎ x, y। তো আমরা সমীকরণ কি x দ্বারা হতে পারে, y দ্বারা হতে পারে, অথবা x, y দুইটা থাকতে পারে একটা সমীকরণে। তো সেই সমীকরণের তোমার হচ্ছে একটা যেহেতু বিন্দু দেওয়া আছে, তোমার হচ্ছে ভেরিয়েবল, তো মাথায় রাখবা, এখন থেকে শিখে রাখো, যে সামনে অঙ্ক করবো আরো, যে বিন্দুর মধ্যে যদি কোনো একটা ভেরিয়েবল থাকে, কি থাকে, কোনো একটা ভেরিয়েবল থাকে, সেক্ষেত্রে আমরা আসলে ডিরেক্ট মান পাবো না, ক্ষেত্রফলের মান পাবো না, কারণ এখানে তোমার যদি একটা বিন্দু থাকতো তাহলে আগের অঙ্কের মতো জাস্ট একটা ক্ষেত্রফলের মান চলে আসতো, কিন্তু যেহেতু একটা ভেরিয়েবল দিছে, তাহলে আমরা এখন আর মান পাবো না, ত্রিভুজের ক্ষেত্রফলের মান পাবো না, কাজে আমরা কি পাবো, এখানে সেখান থেকে একটা সমীকরণ পাবো। যদি বিন্দু এবং ভেরিয়েবল দেওয়া থাকে, তাহলে সেখান থেকে আমরা একটা কি পাবো, সমীকরণ পাবো, মান পাবো না। যে কারণে ওরা একটা শর্ত দিচ্ছে যে এই ত্রিভুজের ক্ষেত্রফল, তোমরা তো ক্ষেত্রফল বের করতে পারবো না, কেন? কারণ এখান থেকে একটা কি আছে, আমার একটা ভেরিয়েবল আছে, কাজে একটা সমীকরণ আসবে, সেই সমীকরণটাই আমার কি, সেটার ক্ষেত্রফল। সেই ক্ষেত্রফলের মান দিছে কত, +9, পজিটিভ হবে ক্ষেত্রফল, +9 বর্গ একক হয়, তবে দেখাও যে এত। তার মানে বিশেষত হচ্ছে আমরা ক্ষেত্রফলটা বের করব, কিন্তু সেই ক্ষেত্রফলের মান আসবে না, সেটা আসবে একটা কি, সমীকরণ। সেই সমীকরণটাই ক্ষেত্রফল সমান লিখতে পারবো সত্য মতে 9, ক্যালকুলেশন করে আসলে সেই সমীকরণটা চলে আসবে। তো সলিউশন যদি দেখি আমরা, কি বলছে, গিভেন a হচ্ছে x, y, b 2,4 এবং c -3,3। আচ্ছা, এই ত্রিভুজটার যে এবিসি দ্বারা যে ত্রিভুজটা হবে, সেই ত্রিভুজের ক্ষেত্রফল দিছে +9। শর্ত মতে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কত দিয়েছে, 9 বর্গ একক, +9। তো এবিসি এর ক্ষেত্রফল আমরা কিভাবে বের করবো, যে হাফ, সেই বিন্দুগুলো বসাবো, ইজ ইকুয়াল টু 9। তো বিন্দুগুলো বসাবো প্রথমে কি, x, y, তারপর 2, 4 -3, 3, আবার কি, আবার x, y, প্রথম বিন্দুটা এই বরাবর এখন গুণ করতে হবে। তো এখানে হাফ থাকলো, তখন গুণ করো এই বরাবর, তাহলে x আর 4 গুণ করলে হবে 4x, তারপর হবে 3 দুগুণে 6 প্লাস, তারপর হচ্ছে মাইনাস আর সূত্রে প্লাস, প্লাস মানে যে -3y। আবার যদি এই বরাবর গুণ করি, তাহলে সূত্রে -2y, তারপর হচ্ছে মাইনাস, এখানে একটা মাইনাস আছে, মাইনাস মানে যে প্লাস, 3 4 12, এবং আর এটা হচ্ছে মাইনাস, তো -3x ইজ ইকুয়াল টু কত ছিল, 9। এখন দেখো, যেখানে যদি আমি যোগ বিয়োগ করি, তো 4টা x থেকে 3টা x বাদ দিলে একটা x থাকবে,
তারপর হচ্ছে তোমার ওয়াই মাইনাস 2টা আর মাইনাস 3টা, কটা হবে মাইনাস 5y 5y। এখন দেখো 6 আর হচ্ছে তোমার কত 12, 12 হচ্ছে কত 18 প্লাস 18 ইজ ইকুয়াল টু, এই যে 2 ছিল কত 2 ছিল হচ্ছে ভাগ অবস্থায় নিচে, ওই পাশে কি হবে গুণ, তাহলে 9 দুগুণে 18, এই 2টা ওই পাশে গুণ করে দিয়েছি 9 দুগুণ 18। তো এই প্লাস 18 ওই পাশে আছে প্লাস 18, এই প্লাস 18 ওই পাশে কি হবে মাইনাস 18। তো প্লাস 18 আর মাইনাস 18 যদি বাদ দিয়ে দিই প্লাস মাইনাস জায়গাটা, তাহলে ফাইনালি কি থাকে x মাইনাস 5y ইজ ইকুয়াল টু 0, যেটা তোমাদেরকে দেখাইতে বলছে। তো এখানে দিয়ে দিবে শুট, অর্থাৎ আমাকে বলছিল যে 3টা বিন্দু দিয়ে ক্ষেত্রফল দিয়ে দিয়েছিল, বলছিল যে দেখাইতে এত, এর ক্ষেত্রফলের মান ডিরেক্ট আসবে না, দেখো একটা সমীকরণ চলে আসছে, কি আসছে একটা সমীকরণ চলে আসছে। সেই সমীকরণটা আসবেই কেন, কারণ একটা ভেরিয়েবল দেওয়া আছে, যে সেটা হচ্ছে তোমার কনস্ট্যান্ট মান দেওয়া থাকতো, সেক্ষেত্রে একটা মান আসতো। আর মনে রাখবা যে একটা যদি কোনো ভেরিয়েবল থাকে সেক্ষেত্রে আমার মান আসবে না, সেই মান হচ্ছে একটা সমীকরণ আসবে। সেই সমীকরণ সমান যদি আমরা ক্ষেত্রফলটা বসাতে পারি, যে সমীকরণ আসছে এখানে ক্ষেত্রফলটা বসিয়ে দিয়েছি ডিরেক্ট, ক্যালকুলেশন করলে সেখান থেকে আমাদের সেই কাঙ্ক্ষিত ফলাফল যেটা চেয়েছে সেটা চলে আসবে। তো এই রিলেটেড যদি কিছু ম্যাথ দেয় পারবা না? অবশ্যই পারবা, তোমরা যদি ভালো মতো প্র্যাকটিস করো তো খুব ইজিলি সলভ করতে পারবা।